একটা বিষয় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সুশীল অংশটা আছে তারা ব্যাপকভাবে গণভোটের হ্যার জন্য প্রচারণা চালাইতেছে। আপনি আলী রিয়াজের কথা বলেন, বদিউল আলম মজুমদারের কথা বলেন, হইতে পারে তারা এই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে ছিল, কিন্তু একটা সরকারের অংশ হিসাবে তারা আগামী নির্বাচনে গণভোটে কি ফল আসবে বা কি ফল আনতে হবে সেই ব্যাপারে কি তারা প্রচারণা চালাইতে পারে? ইন্টারেস্টিং বিষয় যেটা আপনারা খুব ভালোভাবেই জানেন যে গত এক বছরের যে ঐক্যমত্য সংস্কার কমিশনের যে সকল আলাপ আলোচনা, সেই সকল আলাপ আলোচনায় নানা ধরনের মতবিরোধ ইত্যাদি ছিল। সেখানে বিএনপির অনেক কিছু পছন্দ হয় নাই, জামায়াতে ইসলামের অনেক কিছু পছন্দ হয় নাই, বিএনপির হয়তো একটু বেশিই পছন্দ হয় নাই অনেক কিছু। কিন্তু ফাইনালি যখন গণভোটের প্রসঙ্গটা আসলো তখন কিন্তু টোটাল গণভোটের মানে যে লেনদেনটা এটা হয়ে গেল বিএনপির বিপরীতে। এবং বিএনপির বিপরীতে হয়ে যাওয়ার কারণে জামায়াতে ইসলাম আপনারা জানেন যে হ্যাঁর পক্ষে চলে গেল, আর বিএনপির একটা ক্যাম্পেইন চলে আসলো নায়ের পক্ষে। ফলে এই যখন একটা বাস্তবতা, যখন আপনি খুব ভালোভাবেই জানেন যে আগামী নির্বাচনে হ্যাঁ মানে হ্যাঁর পক্ষে প্রচারণা মানে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসতে চাওয়া বা জামায়াতে ইসলামীকে এক ধরনের প্রিভিলেজ দেওয়া, অন্যদিকে গণভোটের নায়ের দিকে বিএনপির একটা অবস্থান আছে। ফলে এই রকম যখন বাস্তবতা, তখন আপনি একটা সরকার হইয়া ঠিক কিভাবে মানে জামায়াতে ইসলামের জন্য হ্যাঁ প্রচারণাটা চালান? আপনি প্রফেসর ইউনূসের যে পেজ, প্রফেসর ইউনূসের যে বক্তব্য সেই জায়গায় লক্ষ্য করেন, বা অন্যান্য যে সুশীল উপদেষ্টারা আছেন বা সুশীল মানে কোট আনকোট যেই মানে মানে লাইফস্টাইল আচার আচরণ যারা মেনটেন করতো, এইরকম লোকেরা যারা সরকারের মধ্যে আছেন সবাই খেয়াল করেন যে এই গণভোটের হ্যাঁর পক্ষে প্রচারণা চালাইতেছে। সুতরাং আমাদের এখানে খুব সহজে যে কনক্লুশনটা টানতে পারা উচিত সেটা হচ্ছে যে অবশ্যই জামায়াতে ইসলামের সঙ্গে প্রফেসর ইউনূস সরকারের আলাপ আলোচনা হইছে। নাইলে আপনি একটা সরকার হইয়া ঠিক কিভাবে একটা দলের জন্য প্রচারণা চালান? মানে গণভোটের হ্যাঁর পক্ষে প্রচারণা চালানো তো খুব ক্লিয়ারলি জামায়াতের জন্য প্রচারণা চালানো, এবং আপনারা তাই করতেছেন। দেখেন গত এক বছর ধইরা বা দেড় বছর ধরে এই সরকারটা যে চললো, আমরা জানতাম যে জামায়াতে ইসলামের অনেক ইনফ্লুয়েন্স নানাভাবে তারা প্রশাসন দখল করছে, এই উপদেষ্টা, কয়েকজন উপদেষ্টা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এই পুরা সময়টা জুইরা আমরা যে প্রশ্নটা বারবার করতে চাইতাম, ঠিক কিভাবে একটা সরকারকে জামায়াত এত ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, সে প্রশ্নের সমাধান হয় নাই। কিন্তু এই প্রশ্ন থেকে আমরা খুব সহজে যে কনক্লুশনটা টানতে পারি সেটা হচ্ছে যে জামায়াত এই প্রফেসর ইউনূসের সরকারকে বা এই প্রফেসর ইউনূসের সঙ্গে যারা আছেন এই সুশীল ব্যক্তিবর্গ, তাদেরকে খুব ক্লিয়ারলি একটা ইনসেন্টিভ বা প্রণোদনা দিছে যে জামাত যদি ক্ষমতায় আসতে পারে এই লোকগুলা তাদেরকে সরকার থেকে চলে যেতে হবে না। সরকারের সঙ্গে বা সরকারের উপদেষ্টা বলেন বা অন্যান্য আরও অনেক জায়গায়, আর অনেক বড় বড় জায়গায় তারা থাইকা যাবে। ফলে এই লোকগুলা যারা চিরকাল সুশীল রাজনীতি করছে, যারা চিরকাল একটা মধ্যমপন্থী সেকুলার প্রগতিশীল কথাবার্তা বলছে, এবং হাসিনার বিরুদ্ধে ফাইটের সময়ও তারা এই অবস্থানগুলোই হাজির করত, সেই লোকগুলো এখন জামাতের জন্য কাজ করতেছে, কারণ জামাত তাদেরকে আইসা মানে ক্ষমতায় রাখবে বা তাদেরকে চলে যেতে হবে না। ফলে এই হইল গিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই হইল গিয়ে আমাদের প্রফেসর ইউনূস, যাকে আমরা অনেক আশা ভরসা করে এই জায়গায় বসাইছিলাম। এখন তিনি আরও 5 বছর ক্ষমতার এইসব মজা লোটার জন্য বা ক্ষমতার এইসব মজা মানে চরিতার্থ করার জন্য তিনি আসলে জামাতের সঙ্গে এই ধরনের একটা প্যাক্টে যাচ্ছেন। আমি যে জায়গা থেকে কথা বলতেছি এইটা অবশ্যই থিওরিটিক্যাল, মানে আমি মিলাইতে চেষ্টা করতেছি, কিন্তু আমি অন্তত চ্যালেঞ্জ করে যেতে পারি যে জামায়াতে ইসলাম যদি ক্ষমতায় আসে এই সরকারের যে লোকগুলো আছে তাদেরকে নামতে হবে না। এই বদিউল আলম মজুমদাররা এখন যেভাবে মানে অনেক ধরনের ক্ষমতা ব্যবহার করতে পারে, আলী রিয়াজরা এবং আরও অনেকে এরকম, তারা ক্ষমতা থেকে যাবে না, এবং তারা আসলে এই আগামী যে সরকার সেই সরকারের ভিতরে বড়ভাবে থাকবে, প্রফেসর ইউনূসও সেখানে থাকবেন। সুতরাং আগামী সরকার যদি জামায়াতে ইসলাম গঠন করে সেইটা নিশ্চিতভাবেই হবে একটা ইউনূস জামায়াত সরকার। শুধু ইউনূস না, শুধু জামাত না, ইউনূস জামায়াত সরকার। যাই হোক, এখন আমাদের বক্তব্য কি, বা আমরা আসলে এখানে কি বলতে পারি বা কি করতে পারি? এখানে আমি বিএনপিকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে বিএনপির এখন খুব ক্লিয়ারলি পজিশন নেওয়ার দরকার আছে। সরকার যখন সরাসরি তাদের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে তখন বিএনপির অবশ্যই তাদের সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলার দরকার আছে।
বিএনপি ঠিক কী কারণে না ভোটের পক্ষে সরাসরি কাজ করে না সেটা আমি জানি না। বিএনপির অবশ্যই না ভোট বড়ভাবে হাজির করা দরকার। যখন আপনি জুলাইকে যখন ব্যবহার করতেছেন একটা নির্দিষ্ট পার্টির বিপরীতে, একটা নির্দিষ্ট পার্টির পক্ষে, তখন সেই জুলাইকে আপনি ঠিক কী কারণে না করবেন না? অবশ্যই আপনার না করার রাইট আছে। ফলে বিএনপিকে আমি বলবো যে একদম ক্লিয়ারলি এটার বিরুদ্ধে কথা বলতে, এবং জুলাইকে না, অবশ্যই বিএনপির জায়গাটা হইতে হবে 28শে অক্টোবর। অর্থাৎ তারা যদি জুলাইকেই সবসময় জুলাইয়ের বিরুদ্ধে, জুলাইকে কেন্দ্র করে সব কথা বলতে চায়, তাইলে বিএনপির যে এই দেশের জন্য কিছু বলার ছিল, করার ছিল, সেই জায়গাটা আর হাজির করা সম্ভব হবে না। ফলে বিএনপিকে অ্যাকচুয়ালি এখন থেকে সরকার এরকম খোল্লাভাবে জামায়াতে ইসলামের পক্ষে চলে যাওয়ার কারণে বিএনপিকে অবশ্যই জুলাই থেকে সইরা গিয়ে 28শে অক্টোবরের উপর দাঁড়াইতে হবে, এবং 28শে অক্টোবর থেকেই তাকে ফাংশন করতে হবে। বিএনপিকে এখানে আমি আরেকটা কথাও বলতে চাই, সেটা হচ্ছে যে বিএনপি যেইভাবে একটা ভদ্র রাজনীতি করতে চাচ্ছে, সেই ভদ্র রাজনীতিটা অ্যাকচুয়ালি ফাংশন করতেছে না। ফলে বিএনপির এমনও হইতে পারে যে বিএনপি আগামী নির্বাচনে হাইরাও যাইতে পারে। ফলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিএনপির এই মুহূর্তে জয় বাংলাকে সামনে নিয়ে আসা উচিত। জয় বাংলাকে সামনে নিয়ে আসার অর্থ এটা না যে তারা আসলে মানে আওয়ামী লীগকে নিয়ে আসতেছে বা আওয়ামী লীগের জয় বাংলাকে তারা বলতেছে। জয় বাংলা কথাটার অর্থ হচ্ছে যে এই দেশের একটা অনেক বড় ইতিহাস আছে, এবং সেই ইতিহাসের একটা রাজনৈতিক শক্তি আছে। সেই রাজনৈতিক শক্তিকে আমাদের আবার সামনে আনা দরকার। ফলে সেই জায়গা থেকে আপনি যদি সেটা আনতে পারেন, অবশ্যই এখানকার অন্যান্য পার্টি, আওয়ামী লীগ বলেন বা অন্যান্য যেই জায়গাগুলো, তারা আসলে বিএনপির পক্ষে দাঁড়াইতে পারবে। এবং এই জয় বাংলা বলার মৌলিক যে অর্থ, সেটা হচ্ছে যে আপনার তাইলে আর খালি জুলাইয়ের ভিতর দিয়ে দাঁড়াইতে হচ্ছে না। এই যে জয় বাংলাটাকে সামনে আনতে দেওয়া হইল না, এর অর্থ হচ্ছে যে জুলাইয়ের রাজনীতিটা রাখা হবে, এবং জুলাইয়ের রাজনীতিটা দিয়ে টোটাল জিনিসটাকে ক্যাপচার করে রাখা হবে। এখন আপনি জয় বাংলা বলা শুরু করেন, জুলাইয়ের রাজনীতি নাই হয়ে যাবে। এবং আমি ক্লিয়ারলি বলতেছি যে মানুষ জুলাইয়ের ভিতর দিয়ে যা চাচ্ছে বা যা চাইতেছিল তা তারা পায় নাই। ফলে জুলাই জিনিসটাকে যে তারা আসলে অনেক পূজা করবে, বিষয়টা এরকম না। মানুষ যদি বোঝে যে ওকে, এখানে আমাদের জুলাই জিনিসটা মানে পসিবল না, জুলাই মানে একটা জামাত ইসলাম হয়ে গেছে, জুলাই মানে প্রফেসর আর জামাত ইসলাম কিভাবে ক্ষমতায় আসবে সেটা হয়ে গেছে, জুলাই মানে হয়ে গেছে যে ব্যালট পেপারে কিভাবে দাঁড়িপাল্লার একটা ভালো প্লেসমেন্ট থাকবে যাতে মানুষ সবার আগে দাঁড়িপাল্লায় সেট মারতে পারে, তাহলে তো সেই জুলাইয়ের আসলে কোনো অর্থ নাই। ফলে সেই জুলাইকে আপনাদের ভাঙতে হবে, এবং সেই জুলাইকে ভাঙার জন্য অবশ্যই জয় বাংলাকে আপনি নিয়ে আসেন, দেখবেন জুলাই ভেঙে যাবে। কারণ এইটাই হচ্ছে এখানকার ট্যাবু, এই জুলাই রাজনীতির ট্যাবু হচ্ছে এই জয় বাংলা। ফলে জয় বাংলাকে তারা হাজির করতে দেয় না। ফলে এই ট্যাবুটা জাস্ট ভেঙে দেন, দেখবেন যে জুলাই অর্ধেক নাই হয়ে গেছে, বা জুলাইয়ের রাজনীতির মধ্যে দিয়ে এই জামায়াত ইউনূস সরকারের যে ষড়যন্ত্র সেটা ভেঙে গেছে। আমি আলাপ শেষ করব আওয়ামী লীগের ব্যাপারে দুইটা কথা বললাম, যা আপনারা খুব ভালোভাবেই জানেন যে আওয়ামী লীগ হয়তো আশা করে আছে। আওয়ামী লীগের একটা সুশীল অংশ, খুবই ইন্টারেস্টিংলি এই সরকারের যে সুশীল অংশ আজকে জামাতের সঙ্গে গিয়ে গণভোটের হ্যার পক্ষে প্রচারণা চালাইতেছে, একইভাবে আওয়ামী লীগের একটা বড় অংশ জামায়াতকে ভোট দিয়া মানে কিছু একটা করতে চায়, মানে বিএনপিকে তারা সরাইতে চায়। আওয়ামী লীগের এখানে যেটা বলার আছে বা বোঝার আছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বড় নেতৃত্বের সেটা বোঝানোর আছে যে আওয়ামী লীগ যদি জামাতকে ক্ষমতায় নিয়ে আসে এবং আলটিমেটলি একটা ইউনূস জামাত সরকার গঠন হয়, তাইলে জামাত তাদেরকে যেই কথাই দেউক না কেন তারা তা পাবে না। এবং ইন্ডিয়ার যে বিজেপি অংশটা আছে তারাও যদি মনে করে যে জামাতকে ক্ষমতায় নিয়ে আসলে, বা ইন্ডিয়ার যে পিনাকি অংশটা আছে তারাও যদি মনে করে যে জামাতকে ক্ষমতায় নিয়ে আসলে তাদের বিজেপি ফিজেপি ইত্যাদি দিয়ে ব্যাপক মাত্রায় নানা কিছু করা সম্ভব হবে, সেটাও সম্ভব হবে না। তার কারণ যে এইটা আসলে কোন জায়গায় যায় শেষ হবে তা ইন্ডিয়া জানে না, তা আসলে কেউই জানে না। মনে রাখবেন, বাংলাদেশে যদি এই ধরনের একটা ইউনূস জামাত এরকম একটা ইসলামিক সরকার আসে, সেটা অবশ্যই চীনের জন্য একটা বড় ধরনের ক্ষেত্র তৈরি করবে, এবং চীন সেখানে নানা ধরনের ভারতীয় বিরোধিতামূলক জায়গা থেকে ফাংশন করার চেষ্টা করবে, এবং এখানে অনেক ধরনের চীনের বাইরেও আরও অনেক জায়গায় জিনিসগুলো ব্রেক করে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে ইন্ডিয়াও যদি ভাইবা থাকে যে জামায়াতে ইসলামকে নিয়ে আসলে অনেক কিছু হয়ে যাবে, সেটাও আসলে ভুল কথা, সেটাও তারা আসলে কিছুই পাবে না। ফলে আওয়ামী লীগ বলেন আর ইন্ডিয়া বলেন, তাদের কাছে আমার এইটা বলার থাকবে যে আপনারা জামাতকে ক্ষমতায় নিয়ে আসতে যে খুব বেশি পাবেন বলে আশা করতেছেন, তা আপনারা পাবেন না।
যাই হোক, আমি শুধু এটাই নিন্দা করব এই প্রফেসর ইউনূসকে এবং প্রফেসর ইউনূসের এই সুশীল ব্যক্তিবর্গকে, যারা নির্লজ্জভাবে একটা সরকারের অংশ হইয়া নিরপেক্ষতা সব কিছু ফালায় রেখে তারা জামায়াত ইসলামের পক্ষে নেমে গেছে এবং বিএনপিকে কিভাবে ঠেকানো যায় সেই রাজনীতিটা করতেছে। বিএনপির এখন আর ভদ্রতা দেখানোর টাইম নেই। বিএনপিকে অবশ্যই গণভোটের ন্যায়ের পক্ষে সরাসরি প্রচারণা চালানো উচিত।